আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে রিয়েলমির অফিসিয়াল নাম্বার সিরিজের ফোন রিয়েলমি 15 এবং রিয়েলমি 15 প্রো। আজকে এই দুইটা ফোনেরই খুঁটিনাটি বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে, আমাদের মতামত অবশ্যই জানাবো। বাট একটা তথ্য শেয়ার করে রাখি, আমরা আজকাল কিন্তু ফোনের ইনডেপথে অনেক ইনফরমেশন শেয়ার করতেছি, যেগুলো জানা থাকলে ধীরে ধীরে আপনার স্মার্টফোনের প্রতি কেন আরও বাড়বে। আমরা যেগুলো অনেক গবেষণা করে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে আমরা আমাদের স্ক্রিপ্ট তৈরি করি, সেটা কিন্তু মাত্র কয়েক মিনিটে আপনারা জেনে দিতে পারছেন। সো অনুরোধ করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। প্রেজেন্টিং রিয়েলমি 15 অ্যান্ড রিয়েলমি 15 প্রো, এই দুইটা ফোনই বাংলাদেশের বাজারে 12256 এই মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রেজেন্টিং রিয়েলমি 15 প্রো, স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা উইথ অল 4K 60 FPS ভিডিও রেকর্ড সাপোর্ট, 144 হার্জের 4D কার্ভ প্লাস ডিসপ্লে, সেই সঙ্গে রয়েছে মনস্টার 7000 mAh এর টাইটান ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটাকে ঠান্ডা করার জন্য রয়েছে 7000 mm স্কয়ার এয়ার ফ্লো ভিসি, IP69 এর সঙ্গে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। এবার পেছনে ক্যামেরা হাউজিং এর চারিদিকে তারা পালস লাইট যুক্ত করেছে। সো প্রো ভেরিয়েন্টে এরকম বিভিন্ন ধরনের ফিচার আছে। স্পেক দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। প্র্যাকটিক্যাল লাইফে এই ফোনের পারফরমেন্স কেমন সেটা তো অবশ্যই ডিসকাস করব, বাট তার আগে এটার ডিজাইন নিয়ে একটু আলাপ করে আসি। ডিজাইনের কথা বললে প্রথমেই বলতে হয় এই ফোনের প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনটা সবার নজর কাড়বে। কার্ভ ডিজাইনের ফলে হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। সত্যি বলতে এই ফোনটা হাতে নিয়ে না বেশ প্রিমিয়াম ফিল আমি পাচ্ছি। 7000 mAh ব্যাটারি এর মধ্যে দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। মাত্র 7.69 মিলিমিটার থিকনেসের এই ফোনের ওজন 187 গ্রামের আশেপাশে। এই বিগ থ্যাঙ্কস টু সিলিকন কার্বন। ব্যাক প্যানেলটা গ্লাস হওয়ার পরেও ফিঙ্গারপ্রিন্ট বা স্মাচ খুব একটা বোঝা যায় না। আরও আছে IP69 রেটিং, মানে পানি ধুলাবালি থেকে ফোনটা মোটামুটি নিরাপদ। সো এই ফোনও কিন্তু রিয়েলমি তাদের নিজস্ব যে ডিজাইন সিগনেচার আছে সেটা ধরে রাখার চেষ্টা করেছে, বাট দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। প্রিমিয়াম হবে নাই বা কেন ভাই, এটা তাদের একদম লাইন আপের সর্বোচ্চ ফোন বলা চলে। 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড 4D কোয়াড কার্ভ ডিসপ্লে তারা ব্যবহার করেছে, মানে হচ্ছে চারদিক থেকেই কার্ভ, সাথে 144 হাজার রিফ্রেশ রেট তো রয়েছেই। এবং এই ফোনের ডিসপ্লেতে কিন্তু 10 বিট কালার ডেপথ সাপোর্ট রয়েছে। কালার রিপ্রোডাকশন খুবই ভাইব্রেন্ট এবং ন্যাচারাল মনে হয়েছে আমাদের কাছে। এই ফোনের পিক ব্রাইটনেস ভাইরে ভাই 6500 নিটস। ইনডোরে তো অবশ্যই ঠিকঠাক, আউটডোরে ইভেন ডিরেক্ট সানলাইটেও কিন্তু এই ফোনটা আপনি ইজিলি অপারেট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। ভাই ডিসপ্লের বেজেল দেখে না ইমপ্রেস না হয়ে আপনি পারবেন না। খেয়াল করে দেখেন, এত ন্যারো বেজেল, তারপরে আবার চারিদিকেই বেজেলের পরিমাণ একই রকম, নিচের দিকে কিন্তু একটুও বেশি নাই। একেবারে ইমার্সিভ একটা ফিলিং পাবেন। আর কোয়াড কার্ভ হওয়ার ফলে না এই ইমার্সিভনেসটা আরো বেশি ফিল করা যায়। ভাই হার্ডওয়্যার নিয়ে আলাপ করবো, সো একটু ধৈর্য ধরে শোনেন। এটা কারো কাছে একটু বোরিং লাগতে পারে, বাট একবার এই জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন না, আপনারা কেউ বোকা বানাইতে পারবে না। একটা ফোনের হার্ডওয়্যার হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। যে যত এইটা সেটা ফিচার দিক না কেন, হার্ডওয়্যার যদি ভালো না দেয় তাহলে ওইটার কোনো মূল্য নেই। দেখেন, একটা স্মার্টফোনের প্রসেসরের উপরে কিন্তু অনেক জিনিস আসলে নির্ভর করে। ইভেন ব্যাটারি ব্যাকআপও খেয়াল করে দেখেন, প্রসেসরের ট্রানজিস্টরের সাইজ যত কম হবে ওই ফোনটা কিন্তু তত বেশি কম ব্যাটারি কনজিউম করবে। ইভেন লং রানেও ওই ফোনটা কেমন পারফর্ম করবে সেটাও কিন্তু প্রসেসরের উপরে ডিপেন্ড করে। অবশ্যই ইউআই সহ আরও অনেক জিনিস আছে, বাট প্রসেসরের গুরুত্ব কিন্তু এখানে সবচাইতে বেশি। স্ন্যাপড্রাগন 7 Gen 4 এই চিপসেটটা রিয়েলমি 15 প্রোতে ব্যবহার করা হয়েছে। এইটা বেসিক্যালি মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জ ফোনগুলোর জন্যই মূলত ব্যবহার হতে দেখেছি আমরা। খুব যে বেশি পুরাতন হয়ে গিয়েছে চিপসেটটা সেটাও নাই, এই বছরেরই মে মাসে রিলিজ হয়েছে এবং খারাপ না, চিপসেটটা যথেষ্ট ভালো, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো একটা চিপসেট, আর এই চিপসেটে একটা প্রাইম কোর রয়েছে কর্টেক্স A720, যেটার বেস ফ্রিকোয়েন্সি 2800 মেগাহার্টজ। আরও রয়েছে 4টা কর্টেক্স A720 গোল্ড কোর্স, যেগুলোকে আমরা পারফরমেন্স কোর বলতে পারি, আর এইগুলোর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2400 মেগাহার্টজ। রয়েছে 3টা সিলভার কোর্স, এফিসিয়েন্সি কোর বলা যেতে পারে এগুলোকে, কর্টেক্স A520, 1840 মেগাহার্টজ হচ্ছে এগুলোর বেস ফ্রিকোয়েন্সি। এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই সোনা রূপা এগুলো কোরের নাম, কাহিনীটা কি, খান কইতাছি, এই কোরগুলোর কাজ কি, এই জিনিসটা আপনি যদি একবার বুঝে যান ভাই, তখন আপনি হয়ে যাবেন মোবাইলের রাজা আর কি, আপনার কাছে সবাই আসবে বোঝার জন্য। গোল্ড আর সিলভার হচ্ছে কোয়ালকমের একটা মার্কেটিং টার্ম, যা মোবাইল প্রসেসরে ব্যবহৃত বিভিন্ন ধরনের ARM CPU কোর বোঝাতে ব্যবহার করা হয়। এই নামগুলো মূলত প্রসেসরের পারফরমেন্স কোর এবং এনার্জি এফিশিয়েন্ট কোরকে নির্দেশ করে। এই যে প্রাইম কোরগুলো থাকে আর কি এই অক্টা কোরের মধ্যে, হ্যাঁ, এর কাজ মূলত হাই স্পিড এবং সিঙ্গেল থ্রেডের পারফরমেন্স নিয়ন্ত্রণ করা। আর এইটা ফাস্ট রেসপন্স আর ইন্টেন্সিভ টাস্কে কাজ করে, যেমন অ্যাপ লঞ্চিং বা UI রেসপন্স করা ইত্যাদি।
ইত্যাদি ইত্যাদি। গোল্ড কোরগুলোর কাজ হচ্ছে ভাই মাল্টিটাস্কিং আর মিড টু হেভি যে কাজগুলো আছে সেই কাজগুলো সামলানো, যেমন মাল্টিটাস্কিং করা, গেমিং ইত্যাদি ইত্যাদি। সিলভার কোরগুলোকে আমরা অনেক সময় পাওয়ার এফিসিয়েন্ট কোর বলে থাকি। এগুলোর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাস্ক আর হালকা কাজে ব্যাটারি সাশ্রয় করা, যেমন গান শোনা বা মেসেজ আদান প্রদান করা ইত্যাদি ইত্যাদি। তার মানে কি দাঁড়ালো জানেন? এখানে একটা জিনিস বোঝার আছে, মন দিয়ে শুনেন। আপনি যখন হালকা পাতলা কোনো একটা কাজ করেন, ধরেন আপনি কোনো মেইল পড়তেছেন বা গান শুনতেছেন বা অ্যালবামের কোনো ছবি দেখতেছেন, তখন প্রাইম কোর আর যে গোল্ড কোরগুলো আছে, মানে যেগুলোকে আমরা পারফরমেন্স কোর বলি, ওইগুলো কিন্তু তখন ঘুমিয়ে থাকে। এখন এই যে এক একটা কোর এক এক সময় ঘুমিয়ে থাকে, এক এক সময় আবার জেগে ওঠে, কে কখন ঘুমিয়ে থাকবে, কে কখন জেগে উঠবে, কাজ করা শুরু করে দেবে, এই জিনিসটা স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো খুব সুন্দর কোঅর্ডিনেট করতে পারে। তার মানে দেখা যাবে যে ভাই আপনি গান শুনতেছেন ফোনে, খুব বেশি হেভি কাজ করতেছেন না, কিন্তু ফোন গরম হয়ে যাচ্ছে। মূলত এই কারণেই স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো লং রানে সাস্টেইনেবল পারফরমেন্স দিতে পারে। হ্যাঁ, মিডিয়াটেকও কিন্তু এখন অনেক অগ্রসর হয়েছে, কিন্তু স্ন্যাপড্রাগনের কাছাকাছি যাইতে আর একটু সময় তাদের লাগবে। মানে হচ্ছে তখন সিলভার কোরগুলোই মূলত আপনার ওই কাজগুলো সম্পাদন করে দেয়। এর ফলে ব্যাটারি কিন্তু অনেক সাশ্রয়ী হয়। এই জন্য দেখেন অনেক মোবাইল কোম্পানি বলে যে আমাদের ব্যাটারি যদি আপনি ফুল চার্জ করেন তাহলে 28 ঘন্টা 30 ঘন্টা পর্যন্ত আপনি মিউজিক প্লেব্যাক করতে পারবেন, আপনি 20 ঘন্টা ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পারবেন। একটা জিনিস ভেবে দেখেন, নর্মালি এসওটি যদি 7 ঘন্টা 8 ঘন্টা হয়, তাহলে 20 ঘন্টা ইউটিউবে ভিডিও প্লেব্যাক কেমনে হয়? ওইটাও তো একটা এসওটি, তাই না? মূলত হয় এইভাবে। জিপিইউ হিসেবে এই প্রসেসরটার সাথে ইন্টিগ্রেট করা হয়েছে Adreno 722, যেটা Adreno 700 সিরিজের। এই জিপিইউটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1150 মেগাহার্টজ এবং এই জিপিইউটা এর আগের Adreno 720 থেকে সিগনিফিকেন্ট পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্ট, বিশেষ করে থার্মাল কন্ট্রোল আর হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশনে। এবং আমি বলবো যে এটা মিড টু হাই রেঞ্জ বাজেট ফোনগুলোর জন্য একটা বেশ ভালো সলিউশন। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এই ফোনের, আর স্কোর এসেছে 10,34,828। গিগবেঞ্চে সিঙ্গেল করে 1212 আর মাল্টি করে 3557। আমরা সবসময় আপনাদেরকে চার্ট দেখাই আমাদের যে রেকর্ড, এবং তুলনামূলক একটা চিত্র দেওয়ার চেষ্টা করি যে অন্য ফোনগুলোর সাথে এই ফোনের আসলে পারফরমেন্সের পার্থক্যটা কোথায়। প্রথমে রিয়েলমি সমস্ত ফোনগুলো একটা চার্ট দেখাতে চাই। আরও অনেক ফোন আছে ভাই, খুব ছোট ছোট দেখাচ্ছে চার্টটা, আপনাদের বোঝার জন্য একটু বড় করে অবশ্যই দেখাবো। খেয়াল করে দেখেন, এই ফোনটা কিন্তু রিয়েলমির যত ফোন বাংলাদেশে লঞ্চ হয়েছে তার মধ্যে স্কোরের দিক দিয়ে সবার ওপরে রয়েছে, হুইচ ইজ এ গুড সাইন। আর স্ন্যাপড্রাগনের 7 Gen 4 দিয়ে খুব বেশি ফোনের রিভিউ এখনো পর্যন্ত আমাদের করা হয় নাই, মাত্র 2টা ফোনের রিভিউ করেছি, এবং সেই 2টা ফোনের মধ্যে দাম খানিকটা কম হওয়ার পরেও কিন্তু স্কোরের দিক দিয়ে রিয়েলমি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। আরেকটা চার্ট আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। এখানে আমাদের বাংলাদেশে অফিসিয়াল যত ফোন রয়েছে 50 থেকে 60,000 টাকার রেঞ্জে, সেইগুলোর একটা তুলনামূলক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু রিয়েলমি 15 প্রোটা বেশ খানিকটা পিছিয়েই রয়েছে বলতে হবে। খেয়াল করে দেখেন, দাম কিছুটা বেশি হওয়ার পরেও কিন্তু স্কোরের দিক দিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রিয়েলমি। এই চার্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখন যেটা আমি বলবো আর কি, সেইটা হচ্ছে ভাই এই ফোনের যে দাম, তাতে করে আরও বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। যেমন 7 সিরিজে না গিয়ে যদি 8 সিরিজের ভালো কোনো একটা চিপসেট দিত, যেমন ধরেন 8s Gen 3। এটা কিন্তু বেশ স্টেবল একটা চিপসেট, এবং আমরা দেখেছি অফিসিয়াল এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে ব্যবহার হতে। আমার মনে হয় এই চিপসেটটা দিলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। এটার মেমোরি ভেরিয়েন্ট আবার সন্তোষজনক মনে হলো আমার কাছে। এর যে র্যাম আছে ওইটা হচ্ছে LPDDR5X, আর যে স্টোরেজ ওইটা UFS 3.1, যেটা লং রানে এই ফোনের পারফরমেন্স ধরে রাখতে কিন্তু অনেক হেল্প করবে। Android 15 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। আমি আসলে Android 16 আশা করেছিলাম, কারণ ভাই অনেক দিন হয়ে গেল তো। এনিওয়ে, Realme UI 6 রয়েছে এখানে UI হিসেবে, এবং এইটা ভালো ভাই। Realme UI নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। নর্মালি মার্কেটের অন্যান্য ফোনের UI নিয়ে কিন্তু মিক্সড একটা প্রতিক্রিয়া দেখা যায় সবার মধ্যে, আমাদের মধ্যেও। সেখানে কিন্তু Realme UI এতদিনে সবার মধ্যে ক্লিন একটা UI হিসেবে পরিচিতি পেয়ে গেছে। না, এইটা যে একেবারে সেরা কোনো UI আমি সেটা বলতেছি না, কিন্তু সেরার তালিকায় থাকবে এই ইউআইটা। আমার কাছে খুব বেশি হেভি মনে হয় নাই। আমি এনজয় করেছি প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ, আপনি ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। সাথে আবার রিয়েলমির নেক্সট AI অপটিমাইজেশন রয়েছে। রিয়েলমি ইউআইটা আজকাল যথেষ্ট স্মুথ আর ফ্লুইড পারফরমেন্স দেয়, আর ধীরে ধীরে রিয়েলমি তাদের ইকোসিস্টেমটা ভালোই এনরিস্ট করতেছে। আশা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। সফটওয়্যার আপডেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এইটাও কিন্তু আমাদের নজর এড়ায় নাই ভাই। রিয়েলমি বলতেছে যে তাদের এই ফোনে তারা 3 বছরের সফটওয়্যার আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। এইটা একটু কম মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, কারণ আজকাল আমরা অনেক ফোন কোম্পানিরে দেখতেছি 6 বছর 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে। সো এইটা মিনিমাম 4 বছর হওয়া উচিত অ্যান্ড্রয়েড আপডেট, এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া উচিত। এখন হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে তো কথাবার্তা আপনারা শুনলেন। এই যে এত আয়োজন, পারফরমেন্স কেমন ভাই, ওইটাই তো আসল কথা। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়।
ফল কেমন পেলাম আমরা? ওয়েল, ডেইলি ইউসেজে অ্যাপ ওপেন ক্লোজ একদম স্মুথ পেয়েছি, মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ পাই নাই। মানে এটা র্যাম ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, বোঝাই যাচ্ছে। ইভেন ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ অ্যাক্টিভ রেখেও লং রানে পারফরমেন্স আমরা স্টেবলি পেয়েছি। ওয়ারিড হওয়ার মতো তেমন কোনো হিটিং ইস্যু আমরা পাই নাই। এর মধ্যে যে ভেপার কুলিং সিস্টেমটা তারা ইউটিলাইজ করেছে আমার মনে হয় ঠিকঠাক মতো কাজ করেছে। ইভেন আমাদের যে থার্মাল ক্যামেরা রয়েছে, খেয়াল করে দেখেন, এই ক্যামেরাও কিন্তু সে কথাই বলছে। আমরা অনেক অ্যাপ ব্যবহার করেছি, খেয়াল করে দেখেন, মানে এত অ্যাপ ইনস্টল করছি, এই ফোনটারে অনেক প্রেসার দেওয়ার চেষ্টা করেছি এবং এত অ্যাপ ব্যবহার করার পরেও কিন্তু এই ফোনটাকে আমরা আসলে খুব বেশি দুর্বল করতে পারি নাই। আচ্ছা, ওভারঅল এই ফোনের পারফরমেন্স খারাপ এইটা বলার কোনো সুযোগ নেই। জাস্ট যেহেতু দামের সঙ্গে তো পারফরমেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, চিপসেটের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই ফোনের জন্য আমি অনেক টাকা খরচ করতেছি, আরও বেটার চিপসেট দেওয়া উচিত ছিল, তাহলে জিনিসটা মানে ব্যালেন্স হতো। আর আমরা এই ফোনে বিভিন্ন ধরনের গেম ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি ইত্যাদি ইত্যাদি। ডিফল্ট সেটিংয়ে আমরা স্মুথ গেম প্লে পেয়েছি, কোনো মেজর ফ্রেম ড্রপ পাইনি। জিটি বুস্ট নামক একটা ফিচার আছে, আর সে সাথে রয়েছে এআই গেমিং কোচ, আর এটা যে ভিসি কুলিং সিস্টেম, সবকিছু মিলিয়ে না এইটা লং সেশনেও গেমিংয়ে হিট কমিয়ে স্টেবল এফপিএস মেনটেন করেছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। লাইট ওয়ার্ম হয়, বাট আমাদের থার্মাল ক্যামেরা দিয়ে টেস্ট করে দেখেছি তেমন আসলে ওয়ারিড হওয়ার মতো কোনো হিটিং ইস্যু এই ফোনে নেই। সো ওভারঅল এই ফোনের পারফরমেন্স ভালো। যদি আপনি একান্তই গেমিংয়ের জন্য ফোন খোঁজেন তাহলে হয়তো ডিরেক্টলি আপনাকে এটা সাজেস্ট করা যাবে না, বাট এটা একটা অল ইন অল কম, মানে আপনি মোটামুটি গেমিংও করতে পারবেন, অন্যান্য সব কিছুতেও ভালো একটা পারফরমেন্স পাবেন। আচ্ছা, 7000 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করছে। ভাই সিরিয়াসলি এই ফোনটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে এর মধ্যে 7000 mAh আছে। আর রিয়েলমি এটা নাম দিচ্ছে হচ্ছে টাইটান ব্যাটারি। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, বক্সের মধ্যে আপনি চার্জারও পেয়ে যাবেন। আমাদের যত রকম যন্ত্রপাতি আছে ভাই, সবগুলো দিয়ে টেস্ট করে যেটা বুঝলাম, ফুল চার্জ হতে 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। বিভিন্ন জিনিস এর সঙ্গে তো রিলেটেড। এতে বাইপাস চার্জিং টেকনোলজি আছে, এর ফলে গেমিং আর চার্জিং একসাথে করতে পারবেন, খুব বেশি গরম হয় নাই। তবে ভাই একই সাথে ফোন চালানো আবার চার্জ দেওয়া এটা খুব বেশি না করাই ভালো, স্পেশালি গেমিংয়ের সময়। ক্যামেরাতে আসি ভাই, এই ফোনটার ক্যামেরা ভালো, ওই যে কথা বলে না, তুমি গুরু ভালো, হ্যাঁ, তো ওই টাইপের একটা ওয়াও ফিলিং আমরা পেয়েছি। ক্যামেরায় আমাদেরকে রিয়েলমি হতাশ করে নাই এবার। পেছনে 50 মেগাপিক্সেলের দুইটা সেন্সর রয়েছে। মেন সেন্সরটা সোনির তৈরি, যেটা হচ্ছে IMX 896 মডেলের। প্রচুর ডিটেল রয়েছে ছবিগুলোতে, হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর পপড আপ হয়, এক্সপোজার কন্ট্রোল খুবই ব্যালেন্সড, প্রচুর ডিটেল পেয়ে যাবেন ছবিতে। ইভেন জুম করার পরও খেয়াল করে দেখেন ডিটেল কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। মূলত এত সুন্দর ছবি এই সোনির সেন্সরের কারণে আমরা পাচ্ছি। আরও রয়েছে একটা আলট্রা ওয়াইড শুটার, যেটাও 50 মেগাপিক্সেলের। ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ভাই এই আলট্রা ওয়াইড সেন্সর এবং মেইন সেন্সরের যে কালার কম্বিনেশন, এটা মোটামুটি একই রকমই আমরা পেয়েছি। এবং আলট্রা ওয়াইডের ছবিগুলো খেয়াল করে দেখেন খুব বেশি ডিস্টোর্ট কিন্তু হয় নাই। খুবই পজিটিভ লেগেছে আমার কাছে এই ফোনের ক্যামেরার ছবিগুলোর যে এক্সপোজার কন্ট্রোল। অনেক কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলেছি। খেয়াল করে দেখেন এত সুন্দর করে লাইট ব্যালেন্স করছে, যেটা অনেক দামি ফোনে আমরা নর্মালি দেখে থাকি। এনিওয়ে এই ফোনটাও তো দামি। ছবিগুলো যথেষ্ট কন্ট্রাস্টি, তবে অতিরিক্ত কন্ট্রাস্ট দিতে গিয়ে ডিটেইলের 12টা বাজায় নাই ভাই, এইটা বেশ ভালো একটা ব্যাপার। এইটাকে ন্যাচারাল বলা ঠিক হবে না, কারণ কালারগুলো যথেষ্ট স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে, দেখতে ভালোই লাগে। সামনেও কিন্তু তারা 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে সেলফি তোলার জন্য, এবং স্ক্রিন টোন কিন্তু যথেষ্ট ব্যালেন্স আমরা পেয়েছি, কোনো ওভার স্মুথ ইফেক্ট পাই নাই। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের সামনে পেছনে দুই দিকেই 4K 60 FPS এর রেকর্ড করতে পারবেন আপনি। ব্লগিং করার সময় সেলফি ক্যাম দিয়েও কিন্তু খুব ভালো মানের ভিডিও কোয়ালিটি পাওয়া সম্ভব, এবং আমরা ভিডিও করেছি বেশ কিছু ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এটার স্ট্যাবিলিটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ এর মেইন সেন্সরে OIS রয়েছে। লো লাইট মোড খারাপ বলা যাবে না, নয়েজ থাকেই, এটা কমন একটা ব্যাপার, কিন্তু AI নাইট মোড নামক একটা ফিচার আছে, এইটা অ্যাক্টিভ করে দিলে আবার রেজাল্ট অনেকটা ইমপ্রুভ হয়। এই ফোনে বেশ কিছু AI বেসড ফিচার রয়েছে যেগুলো আপনি কাজে লাগাতে পারেন। AI এডিট জেনি নামক তারা একটা ফটো এডিটর ইন্টিগ্রেট করেছে, যার মাধ্যমে আপনি মানে কথা বলেই ছবি এডিট করতে পারবেন। এইটা আসলে কতটুকু কাজের আর একটু বেশি সময় ধরে আমাদের ব্যবহার করে তারপর বলতে হবে। বাট AI পার্টি মোড নামক একটা ফিচার আছে, যাতে থাকছে স্মার্ট সিনারিও, যা ছবিকে আলাদা ভাইব এনে দিতে পারবে। AI গ্লেয়ার রিমুভার, AI ল্যান্ডস্কেপ, 2K লাইভ ফটো আছে, আবার AI স্ন্যাপ মোড রয়েছে, মানে ফিচারের অভাব নাই। তবে আমি পার্সোনালি আসলে মিস করেছি একটা টেলিফটো লেন্স। মানে এই বাজেটের একটা ফোনে আসলে টেলিফটো লেন্সটা থাকা দরকার। এনিওয়ে এই বাজেট বলতে বাজেট কি দাম কি ফোনের সেটাও তো এখনো বলা হয় নাই। এই ফোনের একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে 12256, যার দাম হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ, অফিসিয়াল ফোন।
দাম নিয়ে পরে আলাপ করতেছি, আপাতত ক্যামেরাটা কন্ট্রোল করে দেই। ক্যামেরার পারফরমেন্স ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে। লো লাইটে ছবির কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ লাগলো, এক্সপোজার কন্ট্রোল ভালো, ডাইনামিক রেঞ্জ ভালো। সো এইটাকে ভালো ক্যামেরা বললে কিন্তু বাড়িয়ে বলা হবে না। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে, লাউড স্পিকারটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড দিচ্ছে। আর যে স্টেরিও স্পিকার তারা ইমপ্লিমেন্ট করেছে আমার কাছে ব্যালেন্সড মনে হলো। 2টা সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, তবে মেমোরি কার্ড স্লট এতে নাই, এটা আরেকটা ল্যাকিংস হতে পারে কারো কারোর জন্য। আরও রয়েছে আইআর ব্লাস্টার, এনএফসি ইত্যাদি ইত্যাদি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসেন্ট পারফরমেন্স করেছে, তবে একটু অ্যানিমেশন ডিলে মনে হলো, ওইটা সব ফোনে আজকাল দেখা যায়। আচ্ছা, ওভারঅল এই ফোনের রিভিউর একটা সামারি করে ফেলি। ক্যামেরা ভালো এই ফোনের, ব্যাটারি ব্যাকআপও হিউজ, আর চার্জিং স্পিডও অনেক বেশি আপনি পাবেন। খুবই ভালো ডিসপ্লে তারা ব্যবহার করেছে, ফোনটা দেখতেও সুন্দর। জাস্ট ক্যামেরাতে টেলিফোটো লেন্সটা আমরা একটু মিস করেছি। ওয়্যারলেস চার্জিং কিন্তু আজকাল অনেক কম দামি ফোনে আমরা দেখি, 25-30 হাজার টাকা প্রাইস রেঞ্জের ফোনেও কিন্তু ওয়্যারলেস চার্জিং আছে। আমার মনে হয় এই জিনিসটা যুক্ত করলে জিনিসটা মন্দ হতো না। 3.5 মিলিমিটার কোনো পোর্ট এতে নাই, এটা কারো কারোর জন্য একটু অসুবিধার কারণ হইতে পারে। এবং মেমোরি কার্ড যে ইউজ করা যায় না, এই জিনিসটাও অনেকের জন্য ঝামেলা হইতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয়েছে যে দামটা আর একটু কমানো দরকার ছিল। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে এটা বেশ ভালো একটা ফোন, সব ঠিক আছে, কিন্তু এই ফোনটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা কোনোভাবে যদি 50,000 টাকার আশেপাশে রাখা যেত, ইভেন আরেকটা ভেরিয়েন্টও রাখা যেতে পারতো এখানে, ধরেন 128, এই ভেরিয়েন্টটা রাখলেও কিন্তু দামটা অনেক কমে আসতো। আশা করছি রিয়েলমি এই জিনিসটা কনসিডার করবে নেক্সট টাইমে। বাই দ্য ওয়ে, তারা কিন্তু একই সঙ্গে আরও একটা ফোন রিলিজ করে ফেলেছে, রিয়েলমি 15 নন প্রো ভেরিয়েন্ট আর কি। আর এই ফোনটাতেও 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং এটার দাম রাখা হয়েছে 45,000 টাকা। সো আপনাদের মধ্যে কেউ যদি রিয়েলমি 15-এর রিভিউ দেখতে চান, অবশ্যই কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো এই ফোনেরও একটা ফুল রিভিউ উপহার দেওয়ার জন্য। সো এই ছিল আমাদের রিয়েলমি 15 প্রো এর ইনডেপথ রিভিউ। আশা করছি মোটামুটি সব কিছুই আমরা কভার করতে পেরেছি। আমরা চেষ্টা করতেছি ইদানিং এইরকম ডিটেল রিভিউ আপনাদের উপহার দেওয়ার জন্য, যাতে কোনো কিছু বাদ না যায় এবং একটা ফোন কেনার আগে আপনি একদম ক্লিয়ার একটা আইডিয়া পান। আপনার কাছে কেমন লাগলো রিয়েলমি 15 প্রো? আমরা জানতে চাই, একটু কমেন্টে আপনার মতামতটা লিখে দিন। আর দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।